আরেকটি ভিয়েতনামের পথে যুক্তরাষ্ট্র। ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী এখন যুদ্ধে জয় পরাজয়ের চাবি। জ্বালানি সংকটের সাথে ধেয়ে আসছে খাদ্য সংকট। কাল্পনিক মহাকাশ যানকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে চীন। নির্মাণ করবে বিমানবাহী নভোযান। বিটিফিস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো ইরান যুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। আরেকটি ভিয়েতনামের পথে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্র, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি ক্রমে বিশৃঙ্খল ও হতাশায় আক্রান্ত হচ্ছে। হরমুজ প্রণালীতে দ্রুত জয়ের প্রত্যাশা ডুবে যাওয়ার পর তিনি তা ঢাকতে বিভ্রান্তিকর ও তাৎক্ষণিক গল্প তৈরি করছেন। ফলে এই সংঘাত এখন দীর্ঘায়িত ও জটিল রূপ নিচ্ছে। অনেক সময় বিশ্লেষকের মতে ইরান যুদ্ধ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য দ্বিতীয় ভিয়েতনামে পরিণত হতে যাচ্ছে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র যা চায় সেটা পূরণ করতে হলে ইরানকে পুরোপুরি দখল করতে হবে, আর সেটা করতে হলে ইরানে স্থল অভিযান পরিচালনার কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্র যদি ইরানে সেনা পাঠানোর ফাঁদে পা দেয় তাহলে নিশ্চিত এটা হবে যুক্তরাষ্ট্রের আরেকটি ভিয়েতনাম। আর অনেক সমর বিশ্লেষক মনে করেন ইরান দখলে শেষ পর্যন্ত একরোখা ট্রাম্প স্থল অভিযানের সিদ্ধান্ত নিতে পারেন, কারণ স্থল অভিযান ছাড়া তিনি ইরানকে ধ্বংস করতে পারবেন, কিন্তু ইরান জয় করতে পারবেন না। শুরুতে ট্রাম্প প্রশাসন ধারণা করেছিল ইরান সহজেই চাপের কাছে নতি স্বীকার করবে এবং একটি অনুগত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সম্ভব হবে। একই সঙ্গে তারা বিশ্বাস করেছিল তেলের বাজারেও বড় ধরনের প্রভাব পড়বে না। এই যুদ্ধে ট্রাম্পের অবস্থান ভিয়েতনাম যুদ্ধের সময়কার আমেরিকার মতোই। বিশ্বাসযোগ্যতার সংকট, স্পষ্ট লক্ষ্যহীনতা, দীর্ঘস্থায়ী অচলাবস্থা ও মিত্রদের বিচ্ছিন্নতা। তার বোমাবর্ষণ প্রতিপক্ষকে আত্মসমর্পণে বাধ্য করতে পারছে না, বরং এটি একটি মানবিক বিপর্যয় ও অর্থনৈতিক সংকট তৈরি করছে। সমালোচকদের মতে এই পরিস্থিতি ভিয়েতনাম যুদ্ধের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। সে সময়ের মতোই এখনো স্পষ্ট লক্ষ্য নেই। যুদ্ধের পরিণতি অনিশ্চিত এবং প্রশাসনের বক্তব্যের সঙ্গে বাস্তবতার ফারাক বাড়ছে। ইরানের প্রতিরোধও প্রত্যাশার চেয়ে বেশি শক্তিশালী প্রমাণিত হয়েছে। এদিকে আমেরিকার ভেতরেও রাজনৈতিক চাপ বাড়ছে। কংগ্রেসে যুদ্ধের কারণ, পরিকল্পনা ও পরিচালনা নিয়ে শুনানির দাবি উঠেছে। বিরোধী দল ডেমোক্রেটরা প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে চাপ দিচ্ছে। বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদে এই যুদ্ধ ট্রাম্পের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে। অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক সমালোচনা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ সব মিলিয়ে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইরান যুদ্ধের জয় পরাজয়ের মূল চাবি এখন হরমুজ প্রণালী এবং এই চাবি ইরানের হাতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হরমুজ প্রণালী খুলে দিতে বিভিন্ন দেশের কাছে নৌবহর পাঠানোর অনুরোধ করেছেন, তখন কিছু দেশ সরাসরি ইরানের সঙ্গে নিরাপদ যাতায়াতের জন্য আলোচনা করছে। এটা সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখে একটি চপেটাঘাতের শামিল হিসেবে আখ্যায়িত করেছেন অনেক বিশ্লেষক। তাদের মতে এটি একটি নতুন অলিখিত বাস্তবতাকে সামনে এনেছে। তার মানে হলো যুদ্ধের জয় পরাজয় জারি হোক না কেন, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি জলপথটি কারা ব্যবহার করতে পারবে সেই সিদ্ধান্ত তেহরানই নিচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনের পর ইরান বন্ধ করে দিয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি তেল বহনের সমুদ্র রুট হরমুজ প্রণালী। কিন্তু এর ফলাফল যে এমনটি হবে তা যেন কল্পনাও করতে পারেনি ট্রাম্প প্রশাসন। কিংস কলেজ লন্ডনের নিরাপত্তা অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক এবং কিংস ইনস্টিটিউট অফ মিডল ইস্টার্ন স্টাডিজের ফেলো আন্দ্রেয়াস ক্রিক বলেন, ইরান কার্যকরভাবে প্রমাণ করেছে প্রণালী দিয়ে যাতায়াতের শর্তগুলো তারাই নির্ধারণ করে। তারা এখন দেখিয়েছে এই গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথের দ্বার রক্ষক তারাই। এটি উপসাগরের ভূগোলে ইরানের মর্যাদা বাড়িয়ে দেবে। অদূর ভবিষ্যতের জন্য এটাই হবে নতুন বাস্তবতা। ইরান হরমুজ প্রণালী বন্ধ করার পর ট্রাম্প কয়েকটি দেশকে যুদ্ধ জাহাজ পাঠানোর জন্য আবেদন করেন, যাতে তাদের পাহারায় হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন করা যায়। আবেদনের পাশাপাশি ট্রাম্প হুমকি দিয়ে বলেন, তার আহ্বানে সাড়া না দিলে খুবই খারাপ পরিণতি হবে। কিন্তু ইউরোপ সম্মিলিতভাবে ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানায়, যুদ্ধ শুরুর আগে তোমরা আমাদের সঙ্গে কোনো আলোচনা করনি। এমনকি যুক্তরাষ্ট্রের করদ রাষ্ট্র জাপান, অস্ট্রেলিয়া, জার্মানিও তীব্রভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। জাপান জানায় তাদের নৌযান মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। অস্ট্রেলিয়া জাহাজ পাঠানোর সম্ভাবনা নাকচ করে দেয়। যুক্তরাজ্য জানায় তারা এই বৃহত্তর যুদ্ধে জড়াবে না। জার্মানি স্পষ্ট বার্তা দিয়ে বলে, এটা আমাদের যুদ্ধ নয়। উইন্ডওয়ার্ড নামক একটি সামুদ্রিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে মঙ্গলবার প্রণালীটিতে জাহাজ চলাচল স্বাভাবিকের চেয়ে ৯৭% কম থাকলেও ইরানের জলসীমা দিয়ে ক্রমবর্ধমান হারে জাহাজ যাতায়াত করছে, যা ইঙ্গিত দেয় তেহরান অনুমতি ভিত্তিক যাতায়াতের অনুমতি দিচ্ছে।
ইরান যুদ্ধের ফলে জ্বালানি সংকটের পাশাপাশি ধেয়ে আসছে খাদ্য সংকট। কারণ বিশ্বের বাণিজ্যকৃত ইউরিয়া সারের প্রায় অর্ধেক এবং বিপুল পরিমাণ অন্যান্য সার উপসাগরীয় দেশগুলো থেকে হরমুজ প্রণালীর মাধ্যমে রপ্তানি করা হয়। কিন্তু ইরান যুদ্ধ যদি দীর্ঘ হয় এবং হরমুজ প্রণালী বন্ধ থাকে, তাহলে জ্বালানি তেলের পাশাপাশি সারেরও সংকট দেখা দেবে। বিভিন্ন দেশে বন্ধ হয়ে যাবে গ্যাস নির্ভর সার কারখানা। এলএনজি স্থাপনাগুলোতে হামলার পর কাতারের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা কাতার এনার্জি গ্যাস উৎপাদন বন্ধ করে দিয়ে বিশ্বের বৃহত্তম ইউরিয়া প্ল্যান্টের উৎপাদনও স্থগিত করেছে। কাতার থেকে এলএনজি উৎপাদন কমে যাওয়ায় ভারত তার নিজস্ব 3টি ইউরিয়া প্ল্যান্টের উৎপাদন কমিয়ে দিয়েছে। বাংলাদেশও 5টি সার কারখানার মধ্যে 4টি বন্ধ করে দিয়েছে। বছরের এই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্রের সারের সরবরাহ ইতিমধ্যেই প্রায় 25% কম রয়েছে। ইরান যুদ্ধ মার্কিন কৃষকদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। একটি শিপিং পরিষেবা সংস্থা সিগন্যাল গ্রুপের মতে বিশ্বের 20% সার ও 46% ইউরিয়া সার আসে উপসাগরীয় অঞ্চল থেকে। বিশ্বের বৃহত্তম ইউরিয়া সরবরাহকারী হিসেবে বিবেচিত কাতার ফার্টিলাইজার কোম্পানি কাফকো একাই বিশ্বের 14% ইউরিয়া সরবরাহ করে। কেপলারের তথ্য অনুযায়ী 2024 সাল পর্যন্ত এশীয় দেশগুলো উপসাগরীয় অঞ্চলের সার রপ্তানির উপর সবচেয়ে বেশি নির্ভরশীল ছিল, যারা উপসাগরীয় অঞ্চলের ইউরিয়া রপ্তানির 35%, সালফার রপ্তানির 53% এবং অ্যামোনিয়া রপ্তানির 64% গ্রহণ করেছে। এই রপ্তানিগুলো প্রধান কৃষি বাজার, বিশেষ করে ভারত, ব্রাজিল এবং চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি মরক্কো, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়াতেও উল্লেখযোগ্য পরিমাণে সার যায়। ভারত সারের জন্য মধ্যপ্রাচ্যের উপর বিশেষভাবে নির্ভরশীল। দেশটি তার ইউরিয়া এবং ফসফেট সারের 40%-এরও বেশি এই অঞ্চল থেকে সংগ্রহ করে। অন্যদিকে ব্রাজিল তার সার সরবরাহের জন্য প্রায় সম্পূর্ণরূপে আমদানির উপর নির্ভরশীল, যার প্রায় অর্ধেক হরমুজ প্রণালী দিয়ে আসে। সারের এই ঘাটতি খাদ্য উৎপাদনকে মারাত্মকভাবে ব্যাহত করবে। কাল্পনিক নভোযানকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে চীন। নির্মাণ করবে বিশাল দানবাকৃতি বিমানবাহী নভোযান। শত শত যুদ্ধ বিমান, মিসাইল, ড্রোন নিয়ে আকাশে ভেসে বেড়াবে বিমানবাহী নভোযান। স্থায়ীভাবে অবস্থান করবে মহাশূন্যে এবং সেখান থেকেই পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা চালাতে পারবে বাধাহীনভাবে। মহাকাশের প্রান্তে উড়ে বেড়াবে বিমানবাহী এই নভোযান। অতিকায় বিশাল সেই মহাকাশ যুদ্ধজাহাজের ওজন 1,20,000 টন। উড়ন্ত বিমানবাহী নভোযানটির নাম লুয়ানিয়াও। এই নানটিয়ানমেন নামের একটি প্রকল্পের অন্তর্ভুক্ত কাল্পনিক আকাশযান। আকাশ ও মহাকাশে প্রতিরক্ষার জন্য সর্বাত্মক ব্যবস্থা তৈরির একটি বড় পরিকল্পনা নিয়েছে চীন। লুয়ানিয়াও বা লুয়াননিয়াও চীনের প্রতিরক্ষা গবেষণার অংশ। লুয়ানিয়াওয়ের অর্থ লুয়ান পাখি। পৌরাণিক কালের ফিনিক্স সদৃশ প্রাণী হল লুয়ান। বিষয়টি মূলত চীনের লাল ফৌজের অত্যন্ত উচ্চাভিলাষী এবং বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর পরিকল্পনার অংশ। সম্প্রতি চীনের সরকারি সংবাদ মাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভি এই পরিকল্পনা সংক্রান্ত ভিডিও এবং আকাশযানটির বিস্তারিত বৈশিষ্ট্য প্রকাশ্যে এনেছে। আর এরপরই তা নজর কেড়েছে বিশ্বের অন্যান্য শক্তিধর রাষ্ট্রের। লুয়ানিয়াও হল একটি বিশাল আকৃতির এয়ারবোর্ন এয়ারক্রাফট ক্যারিয়ার বা মহাশূন্যে ভাসমান বিমানবাহী মহাকাশ যুদ্ধজাহাজ। সহজ কথায় এটি এমন একটি দানবীয় যান যা আকাশে অবস্থান করবে এবং সেখান থেকে যুদ্ধ বিমান বা ড্রোন ওঠানামা করতে পারবে। কাল্পনিক নকশা অনুযায়ী বিমানবাহী নভোযানটির দৈর্ঘ্য প্রায় 242 মিটার এবং এর ডানার বিস্তার প্রায় 600 মিটারের মতো হবে বলে জানা গিয়েছে। এটি তৈরি করতে 30 বছর পর্যন্ত লেগে যেতে পারে। চীনের সংবাদ মাধ্যমের দাবি, এটি কোনো সাধারণ সামরিক পরিকল্পনা নয়, বরং শি জিনপিং সরকারের স্ট্র্যাটেজিক সায়েন্স ফিকশন প্রোডাকশনের অংশবিশেষ। চীনের বিমান মহাকাশ বিজ্ঞান ও শিল্প কর্পোরেশনের একটি বিশেষ প্রদর্শনী বা প্রচার কৌশল। এর মাধ্যমে চীন অদূর ভবিষ্যতে তাদের সম্ভাব্য উন্নত প্রযুক্তি এবং আকাশপথে আধিপত্য বিস্তারের একটি কাল্পনিক রূপরেখা তুলে ধরতে চায়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।